আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধানমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ নানা কর্মসূচি। অবরোধ না তুললে দ্বিতীয় দফার আলোচনা নয় বলল তেহরান। ইরানি জাহাজ জব্দের পর ট্রাম্প জানালেন পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও দুর্বিষহ ভোগান্তিতে ক্রেতারা। আজ থেকে বর্ধিত হারে তেল সরবরাহে কর্তৃপক্ষের নির্দেশ। স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে মালয়েশিয়ার সংবর্ধনা। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 11তম আসরের কার্যক্রম শুরু। কৃষিতে সেরাদের 13টি ক্যাটাগরিতে সম্মাননা আয়োজন। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। সকাল 6টা 10 তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন। তার সফর সঙ্গী হিসেবে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দিনব্যাপী সফরে 10টিরও বেশি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বগুড়া জজ কোর্টের সামনে আছেন রাহুল রায়। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের বিস্তারিত কর্মসূচি আমাদের জানান। হাসিব, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নিজ বাড়ি, নিজ জেলা বগুড়ায় সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাভাবিকভাবেই বগুড়ার মানুষ তাকে অভ্যর্থনা জানাতে, স্বাগতম জানাতে প্রস্তুত। তার যে কর্মসূচি রয়েছে আজকে, আসলে সারা দিনের এই খুবই ব্যস্ত কর্মসূচি। আপনি বলছিলেন যে 10টিরও বেশি কর্মসূচি রয়েছে, যার শুরু হবে এই বগুড়া নিম্ন আদালতে। এখানে একটি ভবন তিনি উদ্বোধন করবেন, একই সঙ্গে বেল বন্ড সিস্টেম কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এবং এই কর্মসূচি দিয়েই কিন্তু তিনি তার বগুড়া সফরের যে কর্মসূচিগুলো সেগুলো শুরু করবেন। এরপর তিনি পৌরসভার একটি ভবন উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি চলে যাবেন তার পৈতৃক ভিটায়। পৈতৃক ভিটার পাশে একটি মাঠে তিনি ফ্যামিলি কার্ড দিবেন। আপনি জানেন যে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, নির্বাচনের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান শুরু হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় তিনি বগুড়ায় এই ফ্যামিলি কার্ড প্রদান করবেন। এরপর তিনি খাল খনন কর্মসূচি করবেন, একটি খাল খননের কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বগুড়ার আলফাতুন্নেসা যে মাঠটি রয়েছে সেখানে একটি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। সেখানেও নেতাকর্মীরা, বগুড়াবাসী প্রস্তুত রয়েছে, তারা অপেক্ষা করছে যে সেখানে তিনি কি বক্তব্য রাখেন। এরপর তিনি প্রেস ক্লাবের একটি ভবন উদ্বোধন করবেন এবং একটি মসজিদ তিনি উদ্বোধন করবেন। অর্থাৎ আজকে তার একদম খুবই ব্যস্ত কর্মসূচি। তবে এই কর্মসূচি শুরু হবে এখান থেকেই। আমরা গত রাতেও দেখেছি যে এখানে বগুড়াবাসী, বগুড়ার যারা মানুষ রয়েছে তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা রয়েছে যে প্রধানমন্ত্রী হওয়ার পর তাদের ছেলে প্রথমবারের মতো আসছে। তাদের মধ্যেও একটি আনন্দ
কাজ করছে এবং তারা অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছে। এরই মধ্যে ভোর 6টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ তিনি রওনা হয়েছেন এবং তিনি কিন্তু বাসে করে আসেন, সেই যে সবার আগে বাংলাদেশ, সেই বাসে করে তিনি আসবেন এবং বগুড়া থেকে তার নিজের বাড়িতে যাবেন। পুরো কর্মসূচি কিন্তু তিনি বাসে করেই যাতায়াত করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় সেই বাসে করে তিনি যাবেন। তবে এখানেও আমরা দেখছি যে এই নিম্ন আদালতের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন, কিছু নেতাকর্মীও আছেন। এখান থেকেই শুরু হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের যে ব্যস্ত দিন, যে ব্যস্ত কর্মসূচি, তার শুরু হবে এখান থেকেই। হাসিব। রাহুল, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই এই নিয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। এবারে রয়েছে ইরান যুদ্ধের 52তম দিন। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানে ভেস্তে যেতে বসেছে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শান্তি আলোচনা। ওয়াশিংটনের অযৌক্তিক দাবি আর একের পর এক অবরোধের মুখে পাকিস্তানের নির্ধারিত বৈঠকে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে তেহরান। অন্যদিকে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে সফর বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একটি ইরানি কার্গো জাহাজ জব্দের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট করছেন ইফতেখার উদ্দিন। শান্তির বাতাবরণ তৈরি হতে না হতেই আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ বহাল রেখে কোনো আলোচনায় বসবে না তারা। তেহরানের দাবি, ওয়াশিংটন বারবার অবস্থান পরিবর্তন করে আলোচনার পরিবেশ নষ্ট করছে। সোমবার ইসলামাবাদের পাকিস্তান হাউসে এই উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনার টেবিল যখন স্থবির, তখন উত্তাপ ছড়িয়েছে সাগরে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প দাবি করেছেন ওমান উপসাগরে অবরোধ ভেঙে পালানোর সময় তোসুকা নামের একটি ইরানি কার্গো জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে ইরান কর্তৃক দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দেওয়ার ঘটনাকে অদ্ভুত বলে কটাক্ষ করেছেন তিনি। কূটনীতির ভাষা ছাড়িয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের হুঁশিয়ারি। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, যদি ইরান শর্ত মেনে চুক্তিতে না আসে তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই রণংদেহী মেজাজ বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট ও যুদ্ধের আতঙ্ক তৈরি করেছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও কমেনি ক্রেতাদের ভোগান্তি। রাতেও রাজধানীর বিভিন্ন পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজারো মানুষকে। নৌপথ ও সড়কে ভাড়া বাড়ানোর হিড়িক পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ থেকে বর্ধিত হারে তেল সরবরাহের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। রাতারাতি জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে টালমাটাল রাজধানীসহ সারা দেশ। জ্বালানির মূল্য বৃদ্ধির পরও সংকট না কাটায় ভোগান্তি কমেনি গ্রাহকদের। তেলের সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন পাম্পে এখনও যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোনো ফিলিং স্টেশন গ্রাহকদের চাহিদা মতো তেল দিচ্ছে, আবার কোনো ফিলিং স্টেশনে করা হচ্ছে রেশনিং। আমার মনে হয় না যে তেলের দাম বৃদ্ধিতে আমার মনে হয় না ভোগান্তি কমবে, একই রকম। তেলের দামটা বাড়ানো ঠিক আছে, কিন্তু তেলটা স্বাভাবিকভাবে যদি সবাই দিত, সব পাম্পে যদি স্বাভাবিকভাবে দিত, তাহলে এই ভোগান্তিটা মানুষের কমবে। ভোগান্তিটা একটু হলেও কমবে, কেননা বিগত কিছুদিন যাবৎ অনেক ভোগান্তিতে ভুগছি, যে সকালে সিরিয়াল দিয়ে রাত্রে তেল পাই নাই, এরকম গেছে। তা আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু হলেও ভালো। ভোগান্তি তো এখন পর্যন্ত ভুগতেছি, আজকে পর্যন্ত, সামনে ভালো হতে পারে আশা রাখবো। তেলের দামের উত্তাপ ছড়িয়েছে পরিবহন খাতেও। দাম বাড়ার ঘোষণার পরপরই অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছেন মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। পিছিয়ে নেই সড়ক পরিবহন খাতও। বিআরটিএ এবং বাস মালিকদের পক্ষ থেকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে ভাড়া পুনর্নির্ধারণের জন্য প্রস্তাবনা দেওয়ার কথা জানান। আমরা একটা খসড়া করেছি, তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি আনুষ্ঠানিকভাবে।
এবং এটা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলে আমরা আপনাদেরকে বিস্তারিত আইটেম ওয়াইজ কোন জায়গায় বাড়লো এগুলো আমরা সব বিস্তারিত আপনাদের। গ্রাহকদের চাহিদা বিবেচনায় ডিপো পর্যায়ে ডিজেল 10%, পেট্রোল 10% ও অকটেন 20% বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে। রোববার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছে। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি, জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব। সংগঠনটির এমন উদ্যোগে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন প্রকৃতিবন্ধু। সে সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু ব্যক্তি বা সংগঠন নয়, এগিয়ে আসতে হবে সবাইকে। রিপোর্ট করছেন আলিম আল রাজি। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে দীর্ঘ 17 বছরের নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ইতিহাসে প্রথমবার পরিবেশ খাতকে রাষ্ট্রীয় এমন স্বীকৃতিতে দেশের গণ্ডি পেরিয়ে উদযাপন হয়েছে মালয়েশিয়াতেও। মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধিত হয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতিবন্ধুর এমন অর্জনকে প্রাণ প্রকৃতির রক্ষার জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে গতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেন সুধীজনরা। তিনি প্রকৃতিকে নিয়ে মানুষের জীবনকে সুন্দর এবং সঠিকভাবে সুস্বাস্থ্যভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্যে অনবরত কাজ করে যাচ্ছেন। পরিবেশ রক্ষার মানুষকে সচেতনতা বৃদ্ধিতে যে কর্ম উনি করে যাচ্ছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এই কাজে নিয়োজিত থাকবেন। আমরা তার অবদানকে কখনোই ছোট চোখে দেখব না এবং তিনি আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবেন। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী নিশ্চিতে আরও বড় পরিসরে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় তিনি ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান। মালয়েশিয়া একটা বিশাল দেশ, এখানে কিন্তু পরিবেশ প্রকৃতি যেভাবে ভালো আছে বাংলাদেশে কিন্তু সেটা রাখা সম্ভব হচ্ছে না। মূল কারণই হচ্ছে আমাদের সমস্ত কিছুর উপরে জনসংখ্যার চাপ, পাশাপাশি আমরা কিন্তু সচেতন না। সুতরাং আমাদের তো একটা জিনিস হলো আমাদের ছোটোবেলার শিক্ষা, আরেকটা হলো আমাদের এডুকেশনাল যে ইনস্টিটিউটগুলো আছে সেইখানে এই ব্যাপারে পড়াশোনার মধ্যে দিয়েও শেখানো। আজকে আমরাই কিন্তু আমাদের দেশটাকে দিন দিন এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে বাসযোগ্য রাখছি না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতি নাতনিরা, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি, আমরা কি ধরনের পরিবেশ রাখছি, কি ধরনের প্রকৃতি রাখছি, এটা কিন্তু ভাবতে হবে। কারণ আমাদের কিন্তু নানাভাবে দুষবে এই বলে যে আমরা তাদের জন্য একটা অসহ্য একটা জায়গায় রেখে গেলাম। আমাদের কিন্তু ভাবতে হবে এবং আমাদের এই ভাবাটা যত বেশি পারি আমরা আলোচনা করব, যত বেশি পারি ছড়িয়ে দেব সবার মধ্যে, এবং আমরা যখনই এক হব, হাতে হাত মেলাবো, তখনই কিন্তু আমাদের পক্ষে কাজটি করা সহজ হবে। তা আসুন আজকে একটি অঙ্গীকার করি, আমরা সবাই মিলে বাংলাদেশটাকে ভালো রাখার জন্য একসাথে এগিয়ে যাব। এ সময় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। আলিম আল রাজি, চ্যানেল আই, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেশের কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে আজ থেকে শুরু হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2026-এর আবেদন গ্রহণ। এবার 13টি ক্যাটাগরিতে দেওয়া হবে 11তম সম্মাননা পদক। আগামীতে কৃষির উৎপাদন বাড়াতে প্রযুক্তি সহায়তায় বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে দেশে নিরাপদ খাদ্য পেতে ব্যক্তি পর্যায়ে ছাদ কৃষির আহ্বান জানিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষির সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, কৃষিতে যদি উৎপাদন দ্বিগুণ করতে হয় তবে প্রযুক্তির সহায়তা নিতেই হবে। রিপোর্ট করছেন রুকসানা আমিন। তৃণমূল পর্যায়ের কৃষক, উদ্ভাবক থেকে শুরু করে টেকসই ও জলবায়ুকে সহনশীল পর্যায়ে রাখার প্রচেষ্টায় যুক্ত অগ্রণী প্রতিষ্ঠান ও উদ্যোগগুলোকে 2014 সাল থেকে স্বীকৃতি দিয়ে আসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও চ্যানেল আই।
রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে 11তম স্ট্যান্ডার্ড চার্টার বাংলাদেশ চ্যানেল আই কৃষি পদক 2026-এর ঘোষণা আয়োজকদের। 10 বছর ধরে চ্যানেল আইয়ের সঙ্গে কৃষককে সম্মানিত করার এই উদ্যোগের সাথে আছে স্ট্যান্ডার্ড চার্টার বাংলাদেশ। চেষ্টা করছি কিভাবে এই অ্যাওয়ার্ডের থ্রুতে মানুষকে এনকারেজ করা যায়, কিন্তু এই জিনিসটা আসলে আমাদের না করা ছাড়া কোনো অপশন নেই। এই জন্য আমরা এই সেক্টরের সাথে জড়িয়ে থাকতে চাই এবং দিন দিন আরও বেশি এটার উপর কাজ করতে চাই। চ্যানেল আইকে আমাদের আবার ধন্যবাদ না দিয়ে উপায় নেই, কারণ চ্যানেল আই সবচেয়ে বেশি ব্যাপ্তি এই কাজে। সেখানে আমাদের জন্য চ্যানেল আইকে অত্যন্ত ভাগ্যবান। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, সেটা নতুনভাবে চ্যানেল আইয়ের পর্দায় যেমন প্রতিফলিত হচ্ছে, তেমনি আমাদের 2014 সাল থেকে চ্যানেল চার্টার এই যুগের পাশে দাঁড়িয়ে এই পরিসরগুলো তাদের অনুপ্রাণিত করবে। তারা যে কাজটা করছে সেটা তাদের দায়িত্ববোধ বাড়বে, তাদের উৎসাহ বাড়বে, তাদের উদ্দীপনা। এই অনুপ্রেরণার জন্য আমরা যে ব্যবস্থা নিয়েছি সেটা যাতে একদম প্রত্যন্তরে কৃষকের কাছে যায়। গত 10 বছরে এ পর্যন্ত 88 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান কৃষিক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার লাভ করেছেন। এবছরের কৃষি অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা, নারী ও পুরুষ বর্ষসেরা কৃষক, বছরের সেরা মেধাবী সংগ্রামী নারী ও পুরুষ, পরিবর্তনের নায়ক, সেরা কৃষি সাংবাদিক সহ মোট 13টি ক্যাটাগরিতে দেয়া হবে সম্মাননা পদক। এখনো একক খাত হিসেবে 40% মানুষ কৃষিতে আছে। এত বড় খাত দ্বিতীয় কোনো জবে নাই আমার জানা মতে। তো সেখানে ইনভেস্টার খুব দরকার, কারণ এখনকার কৃষিটা গোটাটাই হচ্ছে বাণিজ্যিক কৃষি। এই বাণিজ্যিক কৃষিতে ইনভেস্টমেন্ট লাগবে, অনেক বেশি ইনভেস্টমেন্টের জন্য আরও অনেকেই আগাতে হবে এখানে, না হলে আমরা কৃষিতে সত্যি সমস্যায় পড়ে যাব। 11তম স্ট্যান্ডার্ড চার্টার বাংলাদেশ চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2026-এর আবেদন গ্রহণ শুরু 20 এপ্রিল। কৃষক উদ্ভাবকদের জন্য আবেদনের শেষ তারিখ 10 জুলাই। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের কর্মময় জীবনে অনুষ্ঠিত হলো 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ, যার আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। রিপোর্ট করছেন সুলতানা হিমু। দেশের শিল্পাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার ও অভিনেতা তৌকির আহমেদ। এক এক করে যিনি পেরিয়েছেন 60 বছর, আর 40 বছর ধরে যার সৃজনশীল সৃষ্টি সমৃদ্ধ করেছে এদেশের সংস্কৃতি অঙ্গনকে, তাকে নিয়েই অভিনয় শিল্পী সংঘের আয়োজন 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ। সকালে শিল্পকলা একাডেমির নাট্যশালায় গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। পরে আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায় শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে তৌকির আহমেদের বর্ণিল জীবন নিয়ে আলোকপাত করেন নবীন প্রবীণ শিল্পী ও কলাকুশলীরা। যে শিল্পী কোনো সাধারণ মানুষ নয়, তাদের ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গি সবকিছু অন্যের থেকে খুব আলাদা হওয়া উচিত। যে দীর্ঘদিন বাঁচো তৌকির, 120তম জন্মদিন পালিত হোক। তার যে সিনেমার যে বিষয়বস্তুগুলো একটু আগে বলছিলেন যে বিবিধ রকম, কিন্তু মানুষ সেখানে ইম্পর্টেন্ট, বাংলাদেশ সেখানে ইম্পর্টেন্ট। তৌকির আহমেদ আমাদের সংস্কৃতির জন্য অনেক কাজ করেছেন, অনেক কাজ দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন, সেই প্রত্যাশা। এবং এই একটা নিয়মতান্ত্রিক, মেধাবী এবং কর্মঠ মানুষ যে শিল্পী হতে পারে, আপনারা সেটা দেখিয়ে দিয়েছেন। তো আমরা চাই যে এইভাবে করে যাতে সবাইকে আমরা সম্মান করতে পারি, তাহলে আমাদের এই জায়গাটা আরো সুন্দর এবং সম্ভাবনাময়ের দিকে যাবে। তৌকির আহমেদ অন্য উচ্চতায়। তৌকির আহমেদকে এত সহজে পড়া যায় না, বলা যায় না তাকে নিয়ে, এত সহজে শেষ বাক্যে যাওয়া যায় না তৌকির আহমেদকে নিয়ে। এই মুগ্ধতা শুরু তৌকির আহমেদের। শিল্পী বড় আমার কাছে, যার মাথা থেকে প্রতিসরণ পেতে পারে, যার মাথা থেকে খ্যাতনামা পেতে পারে, যার মাথা থেকে হাওদা বেরোতে পারে। এই যে জ্ঞানটা আমাদের শিল্পীদের, আমি সত্যি কথা বলছি, কেউ পড়তে চাই না আমরা। তৌকির যেখানেই যাবে, যখন কোনো মার্কেটে গেলে আমি তাকে খালি হাতে ফিরতে দেখিনি, বই একটা কিনবে হিসেবে। নিজেদের প্রকাশ করতে পারে, অসংকোচে প্রকাশ করতে পারে, কিন্তু সেই অসংকোচটা আমাদের জীবনে আসেনি। এর মধ্য দিয়ে আমাদের পথ চলা,
এর মধ্য দিয়ে একজন তৌকির হয়ে ওঠা সত্যি সত্যি আমাদের সংস্কৃতির যে বিকাশ, সেই বিকাশে নিশ্চয়ই তার কিছুটা হলেও অবদান আছে অন্য সবার পাশাপাশি। আমি বলতে চাই যে অজ্ঞাতনামাটি আমি এই বছরই মঞ্চে নাট্যকেন্দ্র থেকে আসছে। এবছর শেষে আমি আবার একটি সিনেমা বানাবো, তার কারণ ওই যে সময় নষ্ট করার খেলায় অনেক সময় চলে গেছে এবং যেটুকু আছে সেগুলি আমি করতে চাই। বিকেল 4টায় জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র অজ্ঞাতনামা। সন্ধ্যায় ছিল নাট্যকেন্দ্রের পরিবেশনায় তৌকির আহমেদের মঞ্চনাটক তীর্থযাত্রী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর অন্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সিরিজ বাঁচানো ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। একাদশে ফিরতে পারেন কাটার মাস্টার মোস্তাফিজ। স্পটলেস স্কিন মানে যেখানে ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। বরিশালে সরকারি সেচ প্রকল্পের প্রায় সবগুলো পাম্পই বন্ধ হয়ে গেছে। অযত্ন অবহেলায় পড়ে থাকায় চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, আর পরিত্যক্ত সেচ কেন্দ্রগুলোতে বাড়ছে অপরাধের ঝুঁকি। খালে পানি না থাকা এবং চলমান তেলের সংকটে সেচ না দিতে পারায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রেং বা জলকেলি উৎসব। একে অপরের প্রতি মঙ্গল জল ছুড়ে পুরনো বছরের সব দুঃখ আর গ্লানি মুছে ফেলছেন রাখাইনরা। রাখাইন সম্প্রদায়ের উৎসব দেখতে ভিড় করছেন পর্যটক ও নানা সম্প্রদায়ের মানুষ। উৎসবে ফুটে উঠছে রাখাইনদের নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি। জানাবো খেলার খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিকদের অতিরিক্ত ডট বল এবং বাজে ফিল্ডিংয়ের সুযোগে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে বাড়তি আত্মবিশ্বাস জমেছে সফরকারী কিউইদের। তবে টাইগার শিবিরে ঘুরে দাঁড়ানোর রসদ আছে জানিয়েছেন পেসার শরীফুল। ফিট থাকলে একাদশে ফিরবেন মুস্তাফিজুর রহমান। আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড 26 রানে জিতে যাওয়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বাড়তি চাপে টিম বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তাই জয়ের বিকল্প নেই অধিনায়ক মেহেদী মিরাজের দলের। দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি কিউইদের রানের চাকা আটকাতে ফিল্ডিংয়েও বাড়তি মনোযোগ দিতে হবে টাইগারদের। বোলারদের পক্ষ থেকেও সেরাটা দিতে প্রস্তুত প্রথম ম্যাচে দুর্দান্ত করা পেসার শরীফুল। তবে কন্ডিশনের সঙ্গে উইকেটের সদ্ব্যবহার করার জন্য টসকে গুরুত্বপূর্ণ মানছেন তিনি। টসটা একটু ইম্পর্টেন্ট, দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয় তারপরে দেখা। আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে। ফিট থাকলে এই ম্যাচেই ফিরবেন মুস্তাফিজ। ব্যাটিংয়ে টাইগার একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। সব মিলিয়ে জয়ের জন্য মুখিয়ে টিম টাইগার্স। 2টা ম্যাচ আছে, সো আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাআল্লাহ। এবং কি আমাদের বেস্ট ক্রিকেটটা কিন্তু লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে দিতে পারিনি, সো আমাদের বেস্ট ক্রিকেটটা দিলে আমরা ইনশাআল্লাহ কামব্যাক করে সিরিজ জিতবো ইনশাআল্লাহ। তরুণদের নিয়ে গড়া নিউজিল্যান্ডের এই দলটি প্রথম ম্যাচ জিতে ফুরফুরে ও আত্মবিশ্বাসী। দ্বিতীয় ওয়ানডের আগে অফিসিয়াল ফটো সেশন সেরে সিরিজ জয়ের প্রস্তুতি নিচ্ছে টম লাথামের দল। এই কন্ডিশনে সূর্যের অতিরিক্ত আলো সমস্যা হলেও মানিয়ে খেলতে হবে। তবে অবাক হয়েছি, উইকেট আমাদের মতো সহায়ক। সাধারণত এমন উইকেটেই আমরা অনুশীলন করি। বাংলাদেশ চাপে থাকলেও তারা অভিজ্ঞ ও বিধ্বংসী দল। তবে আমাদের আত্মবিশ্বাস আছে ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জেতার। মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে শুরু হবে সোমবার সকাল 11টায়।
আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ নানা কর্মসূচি। অবরোধ না তুললে দ্বিতীয় দফার আলোচনা নয় বলল তেহরান। ইরানি জাহাজ জব্দের পর ট্রাম্প জানালেন পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও দুর্বিষহ ভোগান্তিতে ক্রেতারা। আজ থেকে বর্ধিত হারে তেল সরবরাহে কর্তৃপক্ষের নির্দেশ। স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে মালয়েশিয়ায় সংবর্ধনা। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 11তম আসরের কার্যক্রম শুরু। কৃষিতে সেরাদের 13টি ক্যাটাগরিতে সম্মাননা আয়োজন। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল চ্যানেলের সংবাদে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।